আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস ভিডিওতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে ঢাকা বোর্ড 2015 সালের পার্ট 1 সলিউশন করেছিলাম। আজকে ইংরেজি দ্বিতীয় পত্রে ঢাকা বোর্ড 2015 সালের পার্ট 2 সমাধান করব। পার্ট 2 তে থাকছে কোয়েশ্চেন নাম্বার 4 রাইট ফর্মস অফ ভার্ব এবং কোয়েশ্চেন নাম্বার 5 ন্যারেশন। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। 4 নং প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে ক্লুগুলো দেওয়া আছে বা বক্সে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো রাইট ফর্মগুলো বসিয়ে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে বলা হয়েছে। তাহলে চলো দেখে নিই বক্সে কি কি ওয়ার্ড আমাদের দেওয়া আছে। টেক কোনো কিছু নেয়া, ওয়ার্ক কাজ করা, কাম আসা, ডমিনেট রুল করা বা শাসন করা বা দমিয়ে রাখা, কিপ রাখা, কাম আসা, কনফাইন আবদ্ধ করে রাখা, কন্ট্রিবিউট অবদান রাখা, বি এটা বি ভার্ব হতে পারে, অ্যামিজ আর ওয়াজ আর যে কোনো একটি, নিড প্রয়োজন। চলো এবার প্রশ্নে চলে যাই। বলে রাখি রাইট ফর্মস অফ ভার্ব সলভ করার আগে অবশ্যই জানতে হবে যে প্যাসেজটি কোন টেন্সে আছে। প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো তোমাদের ওই অনুযায়ী চেঞ্জ করতে হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট অনুযায়ী তোমাদের এই ভার্বগুলো চেঞ্জ করতে হবে। চলো তাহলে প্যাসেজটি পড়ি। টুডে women are playing an important role in all spheres of life. জীবনের সব ক্ষেত্রেই নারীরা বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Once এক সময় they were dash by men. এক সময় তারা পুরুষদের দ্বারা শাসিত হতো বা নিয়ন্ত্রিত হতো। বক্সে আমরা পড়েছিলাম ডমিনেট অর্থ হচ্ছে শাসন করা বা দমিয়ে রাখা বা নিয়ন্ত্রণ করা। দ্যাটস ওয়াই এখানে কোন ওয়ার্ডটি বসবে? ডমিনেট ওয়ার্ডটি বসবে। কিন্তু কথা হচ্ছে লক্ষ্য করো এটি কোন টাইপের সেন্টেন্স, এটি কি অ্যাক্টিভ সেন্টেন্স নাকি প্যাসিভ সেন্টেন্স? পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হতো, পুরুষদের দ্বারা শাসিত হতো, এখানে কিন্তু কথাটা প্যাসিভ হিসেবে আছে বা সেন্টেন্সটি প্যাসিভ হিসেবে আছে। তাই প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি বি ভার্বের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ চেঞ্জ করতে হয় তাহলে সেটির ক্ষেত্রে আমরা জানি বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 বসে। তাই এখানে ডমিনেট ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে যেটি হচ্ছে ডমিনেটেড। Once they were dominated by men. এক সময় তারা পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। They are no longer dash within the four walls of their parents or husband's house. They are no longer তারা এখন আর, একটা হচ্ছে তাদেরকে আবদ্ধ করে রাখা চার দেয়ালের মধ্যে, একটা হচ্ছে তারা আর আবদ্ধ নেই বা তারা আবদ্ধ থাকে। দুটো দুই রকম ফর্ম। যদি আবদ্ধ করে রাখা হয় তাহলে সেটা অ্যাক্টিভ ফর্মে যাবে, আর আবদ্ধ থাকে সেটি হচ্ছে প্যাসিভ ফর্মে। তাই এখানে সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে। দে আর নো লঙ্গার ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার পেরেন্টস অর হাজব্যান্ডস হাউস। তারা তাদের বাবা মায়ের বাড়িতে অথবা হাজব্যান্ডের বাড়িতে এখন আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ নেই। এটি হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ভয়েসে আছে। তাই এইখানে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসবে। যেহেতু আবদ্ধ থাকা বোঝাচ্ছে তাই এখানে কনফাইন ওয়ার্ডটি বসবে, কিন্তু সেটির পাস্ট পার্টিসিপাল ফর্মটাই আসবে এখানে। They are no longer confined within the four walls of their parents or husband's house. They have dashed out of the kitchen. তারা রান্নাঘর থেকে বের হয়ে এসেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে। তাই হ্যাভ ভার্বের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তো যেহেতু বের হয়ে আসা বোঝাচ্ছে তাই এখানে কাম ওয়ার্ডটি আসবে। কামের V3 হচ্ছে কাম। তো they have come out of the kitchen and are dash hand in hand with men. এবং পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। অর্থটা শুনলে বোঝা যাচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে। তাই এখানে বি ভার্বের পরে যে ভার্বটি বসাবো সেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। যেহেতু কাজ করা অর্থ বোঝাচ্ছে তাই এখানে ওয়ার্ক ওয়ার্ডটি আসবে এবং সেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত হবে। তাহলে বি নম্বরে হবে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান বাই ড্যাশ হায়ার এডুকেশন। উচ্চ শিক্ষা নেয়ার মাধ্যমে। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়, তাই এটার পরে যদি কোনো ভার্ব আমরা লিখি তাহলে সেটির সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি ফর্ম। উচ্চ শিক্ষা নেয়ার মাধ্যমে, মানে নেয়া বোঝাচ্ছে তাই এখানে টেক ভার্বটি আসবে যেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত হবে। তাই ই নাম্বার ব্ল্যাঙ্কে হবে টেকিং বাই টেকিং হায়ার এডুকেশন। উচ্চ শিক্ষা নেয়ার মাধ্যমে বা গ্রহণ করার মাধ্যমে। দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর্স এটসেট্রা। তারা পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাও হচ্ছে। দে হ্যাভ ড্যাশ এবল টু প্রুভ দেয়ার ওথ। তারা তাদের যোগ্যতা প্রমাণ করার ক্ষেত্রে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
দে হ্যাভ ড্যাশ এবল, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। হওয়া অর্থে বি ভার্ব বোঝায়। এখানে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। তাই যদি হওয়া অর্থে বি ভার্বটি এখানে আসে তাহলে সেটির কোন ফর্মটি আসবে? পাস্ট পার্টিসিপাল ফর্ম আসবে। আর বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন, তাহলে এখানে বসবে বিন ভার্বটি। দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওথ, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। দে ড্যাশ মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে খুব বড় একটি অবদান রাখছে। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইঙ্গিত করছে। তাই এখানে যে ভার্বটি দিব সেটি কোন ফর্মে লিখতে হবে? একটি অক্সিলারি ভার্ব সহ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে। যেহেতু অবদান রাখছে বোঝাচ্ছে তাই এখানে কন্ট্রিবিউট ওয়ার্ডটি আসবে। সুতরাং এখানে আমরা লিখতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আদলে দে আর কন্ট্রিবিউটিং, বি ভার্ব আসলো এবং যে ভার্বটি লিখলাম সেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত হলো। দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের ইকোনমিতে বা অর্থনীতিতে অবদান রাখছে। নাও ইট ড্যাশ টু দ্য রিয়েলাইজেশন of men that true development of the country is never possible dash half of the population idle at home. Now it dash to the realization of men that, এখন পুরুষদের একটি রিয়েলাইজেশন এসেছে যে ট্রু ডেভেলপমেন্ট অফ কান্ট্রি, দেশের অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটি ইজ নেভার পসিবল, সেটি কোনোভাবেই পসিবল না। ড্যাশ হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম, ঘরে দেশের অর্ধেক জনসংখ্যাকে অলস বসিয়ে রেখে দেশের সর্বাত্মক ডেভেলপমেন্ট কোনোভাবেই পসিবল না, এটা পুরুষরা এখন বুঝতে পেরেছে। তাই এখানে লক্ষ্য করো এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে। তাই এখানে যে ভার্বটি আনবো সেটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আদলেই লিখতে হবে, অর্থাৎ সেটির আগে হ্যাভ ভার্ব দিতে হবে। এখানে সুইটেবল ভার্বটি হচ্ছে কাম। এই কাম ভার্ব দেওয়ার আগে এটার আগে অবশ্যই হ্যাভ ভার্ব দিতে হবে। তাহলে এখানে ওয়ার্ডটি হচ্ছে নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ মেন। হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাজ কেন হলো? কারণ এই ওয়ার্ডটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অবশ্যই হ্যাজ ভার্ব বসবে, নট হ্যাভ। ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল ড্যাশ হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম। এখানে লক্ষ্য করো এটি একটি সিম্পল সেন্টেন্স, কিন্তু এই পুরো সেন্টেন্সের মধ্যে একটি ফিনিট ভার্ব আছে এবং একটি নন ফিনিট ভার্ব আছে। ফিনিট ভার্ব হচ্ছে ইজ, যেটি দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, এবং এখন এখানে একটি আমাদের নন ফিনিট ভার্ব বসাতে হবে। আর নন ফিনিট ভার্ব হিসেবে বসবে সবসময়, মনে রাখবে নন ফিনিট ভার্ব হিসেবে তিনটি ভার্ব বসে, ইনফিনিটিভ, পার্টিসিপল আর জিরান্ড। এইখানে এটি নন ফিনিট ভার্ব বসাতে হবে। এবং যদি অর্থটা চিন্তা করি সেটি হচ্ছে দেশের অর্ধেক জনসংখ্যাকে ঘরে অলস বসিয়ে রেখে, এখানে রাখা বোঝাচ্ছে, তাই এখানে কিপ ওয়ার্ডটি হবে। কিন্তু যেহেতু বলেছি নন ফিনিট ভার্ব লিখতে হবে তাই এটাকে নন ফিনিট ফর্মে চেঞ্জ করতে হবে এবং সেটি হচ্ছে কিপিং। True development of the country is never possible keeping half of the population idle at home. So it dash no telling that women are playing a great role in the socio-economic condition of our country. তাই এটা বলার আর কোনো প্রয়োজন রাখে না that women are playing, নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে in the socio-economic condition of our country, আর্থসামাজিক অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা বলার কোনো প্রয়োজন রাখে না। এখানে প্রয়োজন অর্থে নিড ওয়ার্ডটি আসবে। এখন লক্ষ্য করো নিড ভার্বটির পর এখানে কোনো এস বা ইএস যুক্ত নেই, কিন্তু আমাদের এখানে যুক্ত করতে হতে পারে, কারণ এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কোনো ভার্ব আসলে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে সেটির পরে এস বা ইএস যুক্ত হয়, তাই এখানে নিডের পরে এস যুক্ত হয়েছে। সুতরাং it needs no telling that women are playing a great role in the socio-economic condition of our country. এটি বলার কোনো প্রয়োজন রাখে না যে নারীরা আমাদের দেশের আর্থসামাজিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটাই ছিল আমাদের 4 নংয়ের সলিউশন। তাহলে চলো 5 নংয়ে চলে যাই। 5 নংয়ে বলা হয়েছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ সেন্টেন্সটি যেই স্টাইলে আছে সেই স্টাইলটিকে চেঞ্জ করতে বলা হয়েছে। যদি এখানে ডিরেক্ট স্পিচে থাকে তাহলে সেটাকে ইনডিরেক্ট করবে, আর যদি ইনডিরেক্ট স্পিচে থাকে তাহলে সেটাকে ডিরেক্ট করতে হবে। তো আমাদের এখানে ডিরেক্ট স্পিচ দেওয়া হয়েছে, এটাকে আমাদের ইনডিরেক্ট স্পিচে বলতে হবে। ন্যারেশন করার আগে অবশ্যই আমাদের প্যাসেজটি পড়ে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কে শ্রোতা এবং কে বক্তা। লক্ষ্য করো গুড মর্নিং স্টুডেন্ট সেড দ্য টিচার, এখানে তাহলে বক্তা কে এই সেন্টেন্সটিতে? বক্তা হচ্ছে টিচার
এবং শ্রোতা হচ্ছে স্টুডেন্টস। কিভাবে বুঝলাম? কারণ এখানে স্টুডেন্টদেরকে সম্বোধন করে বলা হয়েছে, তাই এখানে বক্তা হচ্ছে দ্য টিচার এবং শ্রোতা হচ্ছে দ্য স্টুডেন্ট। তাহলে বলা হয়েছে গুড মর্নিং স্টুডেন্টস, সেড দ্য টিচার। হাউ আর ইউ? উই আর ফাইন স্যার। হোয়াট অ্যাবাউট ইউ? তাহলে এই হাউ আর ইউ কোয়েশ্চেনটা কে করেছে? হাউ ইউ কোয়েশ্চেনটা করেছে টিচার। উই আর ফাইন স্যার, এটা কে অ্যান্সার করেছে? স্টুডেন্টসরা অ্যান্সার করেছে যে তারা ভালো আছে। হোয়াট অ্যাবাউট ইউ? দেন তারা ফার্দার টিচারকে আস্ক করেছে যে সে কেমন আছে বা টিচার কেমন আছে। আই অ্যাম ফাইন টু, প্লিজ সিট ডাউন, এটা কে বলেছে? টিচার বলেছে আমিও ভালো আছি, তোমরা প্লিজ বসে যাও। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন? টিচার আস্ক করেছে কাকে? স্টুডেন্টদেরকে। তারা কি তাদের লেসন কমপ্লিট করেছে? সরি স্যার, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, দে রিপ্লাইড। তারা উত্তরে কি বললো? তারা উত্তরে অপারগতা প্রকাশ করলো এবং বললো যে তারা তাদের লেসনটা কমপ্লিট করেনি। এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজটি। এখন আমরা সলিউশনে যাব। লক্ষ্য করো প্রথমে কি বলা হয়েছে? গুড মর্নিং স্টুডেন্টস, সেড দ্য টিচার। এইখানে বক্তা হচ্ছে দ্য টিচার এবং শ্রোতা হচ্ছে দ্য স্টুডেন্টস। আবার লক্ষ্য করো, এটা বলার সাথে সাথে টিচারটি কি তাদেরকে পাল্টা প্রশ্ন করেছে, হাউ আর ইউ। তো যেহেতু একই ব্যক্তি একই সাথে দুটো কথা বলেছে, তাই আমরা চেষ্টা করব দুটো সেন্টেন্স আলাদা আলাদা না লিখে একটা সেন্টেন্সের মধ্যে একটা কনজাংশন দিয়ে যুক্ত করে দুটো সেন্টেন্স লিখে দেওয়ার। সেটা কিভাবে? দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস গুড মর্নিং। যখন কাউকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, গুড আফটারনুন এগুলো উইশ করা হয়, তখন অবশ্যই প্রথমে টেন্সে চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে করতে হবে। সো দেন গুড মর্নিং অথবা এই উইশ করার কারণে লিখতে হবে যে বক্তা বা যে বলছে সে উইশড টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ যারা শুনছে বা যে শুনছে, উইশড কথাটি আসবে। তাহলে লক্ষ্য করে এখানে কিভাবে লেখা যায়? দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস গুড মর্নিং। দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস গুড মর্নিং। এখানে লক্ষ্য করো সাথে সাথেই কিন্তু টিচারটি আরেকটি কোয়েশ্চেন করেছে, হাউ আর ইউ। প্রথমে বলেছিলাম যে যদি দেখো যে বক্তা একই সাথে দুটো বা তিনটা কথা বলছে, তখন সেটা কি করবে? আলাদা আলাদা সেন্টেন্সে না লিখে একই সাথে একটি কনজাংশন দিয়ে যুক্ত করে দেওয়ার চেষ্টা করবে, সেটা আরো বেটার হয়। এখন তুমি যদি আলাদা করে সেন্টেন্স মেক করো তাহলে সেটাতেও কোনো সমস্যা হবে না, কিন্তু যেহেতু আমার কাছে অ্যান্ড দিয়ে যুক্ত করাটাই বেটার মনে হচ্ছে, তাই আমি এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করেই একই সেন্টেন্সের মধ্যে দুটো কথা অ্যাড করেছি। তাহলে দেখো এটা কিন্তু টিচার স্টুডেন্টদেরকে আস্ক করেছে, তাহলে আমরা কি লিখবো? দ্য টিচার asked অথবা and asked the students। আচ্ছা, এইখানে লক্ষ্য করো আমি them লিখেছি, কারণ এখানে them কেন লিখলাম? the students ছিল, অনেকজন ছিল, তাই তাদের the students এর পরিবর্তে অর্থাৎ এই নাউনটির পরিবর্তে আমি প্রোনাউন হিসেবে them লিখেছি। তোমরা চাইলে the students লিখতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। and asked them how they were। এটা কেন হলো? লক্ষ্য করো এই যে কোয়েশ্চেনটা আছে সেটাকে অবশ্যই কিভাবে চেঞ্জ করতে হবে? অ্যাসার্টিভ স্টাইলে চেঞ্জ করতে হবে। যখন কোনো কিছুকে আমরা কোয়েশ্চেনে রূপান্তর করতে যাই তখন আমরা কি করি? সাবজেক্টের আগে বি ভার্বটা দিয়ে দিই, কিন্তু ন্যারেশন যখন ইনডাইরেক্ট স্পিচ আমরা চেঞ্জ করব তখন বি ভার্বটা সাবজেক্টের পরে দিয়ে দিব। তাহলে দেখো, আর মনে রাখবে সেকেন্ড পারসন সবসময় কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। আর ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুসরণ করবে। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের অবজেক্ট হচ্ছে দেম, আর এখানে হচ্ছে এটা সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে? অবজেক্টকে অনুসরণ করবে। অবজেক্ট হচ্ছে দেম বা দ্য স্টুডেন্টস, তাহলে সেটার পরিবর্তে এখানে কি আসবে? সাবজেক্ট হিসেবে দে আসবে, হাউ দে। আর বলেছি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটাকে কি করতে হবে? পাস্টে চেঞ্জ করতে হবে। আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের, তাহলে এটাকে চেঞ্জ করে ওয়ার লিখবো, হাউ দে ওয়ার। তাহলে পুরোটা সেন্টেন্স যদি পড়ি আমরা কি দাঁড়াচ্ছে? দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস গুড মর্নিং and asked them how they were। এখানে তোমরা একটু চেঞ্জ করে লিখতে পারো, দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস গুড মর্নিং, ফুল স্টপ দিলে এরপর লিখতে পারো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হাউ দে ওয়ার। এটা লিখলেও হবে, কিন্তু এই ফর্মটি একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। তাহলে চলো পরের স্টেপে চলে যাই। উই আর ফাইন স্যার, হোয়াট অ্যাবাউট ইউ? স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? দেখো স্যার সমাধান করা হয়েছে, আমরা জানি যখন স্যার সমাধান করা হবে তখন লিখতে হবে রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট। তাহলে কি লিখবো? দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফাইন। তো এখানে লক্ষ্য করো কি বলা হয়েছে? উই আর ফাইন। এই যে উই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। সাবজেক্ট কি ছিল? দ্য স্টুডেন্টস। তাহলে দ্য স্টুডেন্টকে অনুসরণ করতে গিয়ে এখানে কি বসবে? দে বসবে, কারণ এখানে দ্য স্টুডেন্টস এর পরিবর্তে যে প্রোনাউনটি আসবে সেটি হচ্ছে দে। তারপর আর ভার্ব আছে
প্রেজেন্টে আছে, পাস্ট করতে হবে, অয়ার হবে, আর ফাইন ছিল, ফাইন বসবে। এই স্যারের কারণে এখানে কি হয়েছে, রেসপেক্টফুলি ওয়ার্ডটি যুক্ত হয়েছে। সো দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে অয়ার ফাইন। দেখো পরবর্তীতে হোয়াট অ্যাবাউট ইউ এই কথাটা কিন্তু ওরা সাথে সাথেই জানতে চেয়েছে, তাহলে এখানে কি করব, অ্যান্ড দিয়ে যুক্ত করব। অ্যান্ড আস্ক দ্য টিচার হাউ হি ওয়াজ, এবং টিচারকে ওরা আস্ক করলো সে কেমন আছে। এখানে তোমরা দ্য টিচারটা না লিখে এই টিচারের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করতে পারো, হি ইউজ করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা লিখতে পারো অ্যান্ড আস্কড হিম হাউ হি ওয়াজ, ইটস আপ টু ইউ। তাহলে উই আর ফাইন স্যার, হোয়াট অ্যাবাউট ইউ, এটা চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে, দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফাইন অ্যান্ড আস্কড দ্য টিচার হাউ হি ওয়াজ। এখানে তোমরা চাইলে আলাদা লিখতে পারতে, অর্থাৎ এই সেন্টেন্সটিকে তোমরা লিখতে পারতে দ্য স্টুডেন্টস দেন আস্কড দ্য টিচার হাউ হি ওয়াজ, এভাবে লিখলেও হতো। তারপরে লক্ষ্য করো কি বলা আছে, আই এম ফাইন টু, প্লিজ সিট ডাউন, হ্যাভ ইউ প্রিপেয়ারড ইউর লেসন। একই সাথে টিচারটি তিনটি কথা বলেছে। আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আচ্ছা, কিন্তু সেন্টেন্স গুলোর তিন রকম। আই এম ফাইন টু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্লিজ সিট ডাউন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাভ ইউ প্রিপেয়ারড ইউর লেসন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই তিন সেন্টেন্সের রুলস কিন্তু তিন রকম হবে। তাহলে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো করে লিখব। দ্য টিচার রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফাইন টু। লক্ষ্য করো এখানে কি হলো, দ্য টিচার রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফাইন টু। টিচারটি কি বলেছে, আই এম ফাইন টু। তাহলে এখানে কি লিখবো আমরা, দ্য টিচার রিপ্লাইড দ্যাট। কারণ কি, কারণ হচ্ছে প্রশ্ন করা হয়েছে, তো প্রশ্ন করার সাথে সাথে যখন উত্তরটি আসে তখন অবশ্যই লিখতে হবে রিপ্লাই। তাহলে কি, দ্য টিচার রিপ্লাইড দ্যাট হি। এখানে লক্ষ্য করো আই আছে, আই হচ্ছে সাবজেক্ট, কাকে অনুসরণ করবে, সরি আই হচ্ছে ফার্স্ট পারসন, কাকে অনুসরণ করবে, সাবজেক্টকে অনুসরণ করবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। তাহলে দ্য টিচারের আদলে এই জায়গাটি কার হবে, সাবজেক্টের জায়গা হবে। তো এখানে কি বসবে, দ্য টিচারের পরিবর্তে হি বসবে, হি ওয়াজ। আচ্ছা, এম ছিল, এম হচ্ছে প্রেজেন্টে আছে, তাহলে এটাকে পাস্টে করলে কি হবে, ওয়াজ, হি ওয়াজ ফাইন টু। আচ্ছা, যেহেতু একই বক্তা একই সাথে তিনটি কথা একবারে বলেছেন, তাই কি করতে হবে, চেষ্টা করবে অ্যান্ড দিয়ে যুক্ত করে দেওয়ার, অর্থাৎ সেন্টেন্স যত কমিয়ে লেখা যায়। আচ্ছা, প্লিজ সিট ডাউন, এটি কি, এটি টিচারটি অর্ডার দিয়েছে স্টুডেন্টদেরকে। এটিকে তোমরা অর্ডার হিসেবেও নিতে পারো অথবা নর্মাল একটা কথা হিসেবেও নিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। তাই আমি এখানে অর্ডার দিয়ে লিখেছি, তোমরা চাইলে লিখতে পারতে হি সেড টু সিট ডাউন অথবা হি টোল্ড দেম টু সিট ডাউন, এটাও লিখলে হতো। তো যেহেতু আমার কাছে অনেকটা অর্ডারের মতো মনে হয়েছে, তাই আমি এখানে অর্ডার দিয়ে লিখেছি হি অর্ডার্ড দেম টু সিট ডাউন। তারপরে টিচার কি প্রশ্ন করেছে, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন। এটাকে আলাদাভাবে লিখলেও পারো অথবা এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, তোমরা আলাদাভাবেই লিখেছি। দেন হি, এখানে যেহেতু কথাটা বলার পরেই সে প্রশ্ন করেছে, তাই এখানে দেন দিলে বেটার হয়। তুমি যদি দেন নাও দাও, তাহলে দেনের পরিবর্তে এগেইন দিতে পারো, ফার্দার দিতে পারো, ফার্দার এগেইন দিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। দেন হি আস্কড, সে প্রশ্ন করেছে, দেন হি আস্কড। যদি কোয়েশ্চেনের শুরুতে WH টাইপের না থাকে, অর্থাৎ হু, হাউ, হোয়ার, হোয়াট এগুলো যদি না থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্নটা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে ইফ বা ওয়েদার আনতে হবে। কি আনতে হবে, ইফ বা ওয়েদার। তাহলে দেখো, দেন হি আস্কড দেম ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার লেসন। আচ্ছা, লক্ষ্য করো ইফ আনার পরে কি করতে হবে, বলেছিলাম যে কোয়েশ্চেনের সময় আমরা কি করি, মাঝের যে ভার্বটি সেটিকে আমরা শুরুতে এনে দেই, কিন্তু যখন ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে যাব তখন ওই ভার্বটিকেই আবার সেন্টেন্সে পরে নিয়ে যাব। তাহলে দেখো এখানে ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কাকে অনুসরণ করবে, অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এখানে অবজেক্ট কি ছিল, অবজেক্ট ছিল হচ্ছে দেম। দেম বলতে কাদের বোঝানো হচ্ছে, দ্য স্টুডেন্টস। তো এই জন্য এখানে কি আসছে, দ্য স্টুডেন্টস এর পরিবর্তে দে এসেছে। এবং এখানে হ্যাভ ভার্ব ছিল, প্রেজেন্টে ছিল, তাই এটি চেঞ্জ হয়ে পাস্ট হবে, অর্থাৎ হ্যাড হবে, দে হ্যাড প্রিপেয়ার্ড। এখানে লক্ষ্য করো এটি কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে অনুসরণ করবে, অবজেক্টকে অনুসরণ করবে। অবজেক্ট এখানে কি আছে, দেম আছে। তাহলে দেমকে যদি অনুসরণ করে, দেম কাদেরকে বোঝানো হচ্ছে, দ্য স্টুডেন্টসদেরকে, সেটির পরিবর্তে এখানে কি আসবে, দেয়ার লেসন। সরি স্যার, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন। এটা কে রিপ্লাই দিয়েছে, স্টুডেন্টস রিপ্লাই দিয়েছে যে তারা তাদের পড়াটা কমপ্লিট করতে পারেনি, সরি স্যার। এখানে লক্ষ্য করো তারা কিন্তু সরোফুলি রিপ্লাই দিয়েছে, তারা সরি হয়েছে। তাহলে এখানে তোমাকে প্রকাশ করে লিখতে হবে যে তারা দুঃখ পেয়ে বা খুব অপারগতার সাথে স্বীকার করেছে। তাহলে এখানে কি লিখবো, যেহেতু সারও বলা আছে তাই রেসপেক্টফুলি অবশ্যই দিতে হবে, সরিও বলা আছে তাই এখানে সরো টাইপ বা স্যাডলি টাইপ কিছু একটা লিখতে হবে। তাহলে দেখো কি লেখা যায়, দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড উইথ সরো, অথবা এখানে লিখতে পারো দ্য স্টুডেন্টস সরোফুলি রিপ্লাইড উইথ রেসপেক্ট।
যে কোনো একটা লিখতে পারো। যদি এখানে রেসপেক্ট দাও তাহলে এখানে সরোফুলি ইউজ করবে, একটা অ্যাডভার্ব ইউজ করবে। আর যদি এখানে রেসপেক্টফুলি দাও তাহলে এখানে সরো দিবে। তো দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড উইথ সরো দ্যাট দে হ্যাড নট প্রিপেয়ার্ড দেয়ার লেসন। এখানে লক্ষ্য করো হ্যাভ ছিল, হ্যাভটা হ্যাড হয়ে যাবে। আর উই ছিল ফার্স্ট পারসন, কাকে অনুসরণ করবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস এর পরিবর্তে এখানে কি আসছে? দ্যাট। হ্যাভ হয়ে গেছে হ্যাড, এবং বাকি যা ছিল তা একই ছিল, জাস্ট এখানে আওয়ার ছিল ফার্স্ট পারসন, কাকে অনুসরণ করবে? সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস এর পরিবর্তে এখানে কি আসলো? দেয়ার, কারণ এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, তাই এখানে দেয়ার আসছে, তো দেয়ার লেসন। এটাই ছিল আমাদের 5 নম্বরের সলিউশন। এখানেই শেষ হচ্ছে আমাদের পার্ট 2 এর সলিউশন। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 3 এর সলিউশন বের করার চেষ্টা করব। পার্ট 3 তে থাকছে কোয়েশ্চেন নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্স এবং কোয়েশ্চেন নাম্বার 7 কমপ্লিটিং সেন্টেন্স।